আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সরকার প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের উপর গুরুত্ব দেবেন। সেখান থেকে কাল যাবেন চীনে। প্রধানমন্ত্রীর সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আলোচনা হলে তিস্তা প্রকল্প নিয়ে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরের প্রথম গন্তব্য মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার তারেক রহমান যাবেন বেইজিংয়ে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে শনিবার পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছেন। তিনি জানান, মালয়েশিয়া সফরকালে তারেক রহমান বাংলাদেশিদের জন্য সেখানকার শ্রম বাজার আরও সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেবেন। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 21 থেকে 22 জুন 2026 তারিখে মালয়েশিয়ায় সরকারি সফর করবেন। আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেবার জন্য অনুরোধ করব। ওই বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, অন্যান্য সব দেশের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা বর্তমানে বিদ্যমান, তারা সেই পুরো প্রক্রিয়াটাকে একটা রিভিউ প্রসেসের মধ্যে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আমাদের তরফ থেকে তো অবশ্যই তাদের অনুরোধ করা হবে। তাছাড়া রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোই আর আলোচনায় আসবে। চীন সফরে তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে জোর দেবেন বলে জানান পররাষ্ট্র সচিব। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবে এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করবে। বিকেলে চীনের গ্রেট হলে চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আর বিশদ আলোচনা হবে। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতিতে প্রধানমন্ত্রীর বেইজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ এই মুহূর্তে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন, এই তিনটা দেশের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি কে রেখে বাংলাদেশ তার অর্থনৈতিক পুনরুজ্জীবন বলেন বা কৌশলগত উন্নয়ন পদক্ষেপ, সেটা বাস্তবায়নের একটা নীতি গ্রহণ করেছে। এবং এই নীতির অংশ হিসেবেই তিনি প্রথমে মালয়েশিয়া যাচ্ছেন এবং আগামীতে সরকারের যে পদ্মা ব্যারেজ যে প্রকল্প আছে, তারপরে সরকারের আরও যে উন্নয়ন প্রকল্প, মেগা প্রকল্প, আমাদের তিস্তা মহাপরিকল্পনা আছে, এখানে কিন্তু চীন বড় ইনভেস্টর হতে পারে। চীন সফর শেষে 26 জুন রাতে প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 20 জনকে পুশিং চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ভারতীয় বিএসএফ এর পুশিং চেষ্টার কারণে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, বিএসএফ এর পুশিং চেষ্টার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি আজ কতটা সতর্ক অবস্থানে রয়েছে জানাবেন। হ্যাঁ সুমনা, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে গতকাল 20 জনকে পুশিংয়ের চেষ্টা করা হয়েছিল এবং বিজিবির কড়া হুঁশিয়ারি এবং স্থায়ী জনসাধারণের তোপের মুখে বিজিবি বাধ্য হয় তাদেরকে ফিরিয়ে নিতে। আমরা যেটা দেখেছি, এখানে বিজিবির কড়া হুঁশিয়ারি ছিল এবং সীমান্তবাসী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সুমনা, চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ভারতীয় সীমান্ত রেখার দৈর্ঘ্য
দৈর্ঘ্য রয়েছে 184 কিলোমিটার। এর মধ্যে প্রায় 36.5 কিলোমিটার সীমান্ত এলাকা অরক্ষিত তারবেড়াবিহীন। আর এই অরক্ষিত তারবেড়াবিহীন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থায়ী সূত্রে জানায়, গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে 11 জন নারী, 4 জন শিশু ও 5 জন পুরুষ সহ মোট 20 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয়, ফলে তারা সীমান্ত নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে আটকা পড়ে। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির কঠোর তৎপরতায় এই পুশিন প্রতিহত করা সম্ভব হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ শূন্য রেখে আটকে থাকা ওই 20 জনকে ভারতীয় ভূখণ্ডের ভিতরে ফিরিয়ে নেন। বর্তমানে আমরা যেটা এখানে আসার পরে দেখেছি যে সীমান্ত এলাকা অনেকটাই স্বাভাবিক। বিজিবি কঠোর নজরদারি বৃদ্ধি পেয়েছে, সাথে সীমান্ত এলাকার যে সাধারণ জনগণ আছে তারা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং বিজিবি আমাদেরকে জানিয়েছেন এই অবৈধ অনুপ্রবেশ বা এই পুশিন ঠেকাতে তারা সর্বদা তৎপর আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সুমনা। আলমগীর, ধন্যবাদ আপনাকে। সরু ও বিপজ্জনক নওগাঁর রানীনগর আত্রাই আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। গত বছর দীপ্ত টিভিতে সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রচার হয়েছিল। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পর্যায়ক্রমে প্রশস্তকরণ ও আধুনিকায়ন করার কথা জানিয়েছে নওগাঁ সড়ক বিভাগ। নওগাঁ আত্রাই রানীনগর আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এই জনগুরুত্বপূর্ণ 29 কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিনে হাজার হাজার পথচারীরা চলাচল করে। এই সড়কটি দীর্ঘদিন ছিল সরু এবং এই সড়কে শতাধিক মরণফাঁদ নামক বাঁক থাকার কারণে প্রতিনিয়তই এই সড়কে দুর্ঘটনা ঘটছে প্রাণহানি এবং অনেকেই অঙ্গহানি হয়ে পড়ছেন, যার কারণে এই সড়কটি প্রশস্তকরণের জন্য গত বছর দীপ্ত টিভিতে একটি সংবাদ প্রচারিত হয়। সে সংবাদ প্রচারিত হওয়ার পরে নওগাঁ সড়ক বিভাগ ও রানীনগর উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় নওগাঁর কাঁঠালতলী মোড় থেকে রানীনগর পর্যন্ত সড়কের 2900 মিটার পর্যন্ত প্রশস্তকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সে কাজটি এখন বর্তমান চলমান রয়েছে এবং সড়কটি প্রশস্তকরণ কাজ শুরু হওয়ার কারণে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের এবং এই সড়কের উপর দিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা আশা করছে যে সড়কটি প্রশস্তকরণ হওয়ার পরে সহজে চলাচল করা যাবে। আগে রাস্তা সংকীর্ণ ছিল, দুর্ঘটনা ঘটছিল, হ্যাঁ রাস্তার অনেক বাঁক আছে, এই রাস্তার সংস্কার হচ্ছে, এটা ভালো একটা কাজ। আগে রাস্তা আটো ছিল, যাওয়া খুব কষ্ট ছিল, অ্যাক্সিডেন্ট হয়। এখন রাস্তা বড় হয়, আমরা খুব খুশি। কাজটা তাতে শেষে যেন ভালোভাবে হয়। রাস্তা বড় হলে আমাদের সুবিধা, গাড়িওয়ালার সুবিধা, পাবলিকের সুবিধা। সড়কে কমবে দুর্ঘটনা। আগামীতে সড়কটি যেন পুরোপুরি প্রশস্তকরণ করা হয়, তাহলে এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং সড়কটি হয়ে উঠবে নিরাপদ। আগামীতে এই পুরো সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। যেন দ্রুত এই সড়কের প্রশস্তকরণের কাজ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হয়, এমন দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা এবং সড়কে চলাচলকারী পথচারীরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। দিনাজপুর শিশু পার্কে চলছে নিয়মিত কারাতে প্রশিক্ষণ। আত্মরক্ষার পাশাপাশি সেখানে গড়ে উঠছে সম্ভাবনাময় খেলোয়াড়। প্রশিক্ষণ নিচ্ছে 5 বছরের শিশু থেকে শুরু করে তরুণীরাও। দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান সংলগ্ন শিশু পার্ক। সকাল সকাল একসাথে শতাধিক ছেলেমেয়ের হিস, নি, সান, সে ধ্বনি। কেউ সাদা, কেউ সবুজ, কেউ বা নীল ও হলুদ বেল্ট পরা। তাদের নির্দেশনা দিচ্ছেন প্রশিক্ষক। সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবার চলে প্রশিক্ষণ। আত্মরক্ষার পাশাপাশি কারাতে সবাইকে আত্মবিশ্বাসী করে তুলছে। এখানে সেলফ ডিফেন্স হয়, যেটা আমাদের রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় ওটার জন্য আমাদের উপকারী। অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে যাব জাতীয় পর্যায়ে খেলার জন্য। আমি এখানে দীর্ঘ 5 বছর ধরে কারাটে শিখি। যদি আমাকে রাস্তাঘাটে আটকায়, আমি সেটা প্রতিরোধ করতে পারবো প্রায় 5-6 জনের মতো। যদি আমরা এটাকে জাতীয় পর্যায়ে নিতে চাই, তাহলে আমরা বিভিন্ন রকমের জাতীয় পর্যায়ে খেলতে, জেলা পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে খেলতে পারি। এইটা থেকে আবার ইন্টারন্যাশনালও আমরা খেলতে পারি, যেখান থেকে আমরা বাংলাদেশের মুখটা গর্ব করতে পারবো
তারপরে হচ্ছে আমাদের নিজের মা বাবাদের মুখ গর্ব করতে পারবো, আমাদের ক্লাবের মুখ গর্ব করতে পারবো। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে এই প্রশিক্ষণ জরুরি বলে মনে করেন অভিভাবকরা। প্রত্যেকেরই আত্মরক্ষার জন্য একটা কৌশল অবলম্বন নেওয়া দরকার। সেহেতু আমার যেহেতু মেয়ে বাচ্চা, 2 বাচ্চা এখানে শিখে, তা ওদেরকে আমি চাই যে ওরা যেন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেকে মোকাবেলা করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে ছেলেমেয়েরা তারা তাদের নিজেদের বর্তমান পরিস্থিতিতে আত্মরক্ষা করতে পারবেন এবং সব দিক থেকে তারা নিজেদেরকে সেফ রাখতে পারবে এবং অন্যদেরকে সেফ রাখতে পারবে। কারাতে হলো এক ধরনের সাধনা, যত অনুশীলন ততই উন্নতি। আমার এখানে এখন রেজিস্টারে আছে 104 জন, আর নিয়মিত প্রশিক্ষণ নেয় প্রায় 60 থেকে 70 জন। আজকেও প্রায় 60-70 জনই আছে। তো আমার এখন একটাই মিশন, আমার এই বাচ্চারা যেন ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেন খেলতে যেতে পারে। এটার জন্য আমি আমাদের দিনাজপুরের মাননীয় ডিসি মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো, উনি যেন আমার বাচ্চার প্রতি একটু বিশেষ যত্ন রাখেন। দিনাজপুরের কোমলমতি এই শিশু কিশোররা একদিন আন্তর্জাতিক অঙ্গনেও সফল হবে, এমনটাই প্রত্যাশা সবার। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার স্মারক সইয়ের পর এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে আজ সুইজারল্যান্ডে 2 দেশের বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তি নিয়ে আলোচনা করতে এরই মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও এই আলোচনায় যোগ দেবেন। তেহরান সতর্ক করেছে, আলোচনায় লেবাননের বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ না নিলে আলোচনায় কোনো অগ্রগতি হবে না। এদিকে লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এই অভিযোগ এনে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। অবশ্য তেহরান হরমুজ বন্ধ করার পর লেবাননে নতুন করে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্য সাগরীয় উপকূলে গত এক সপ্তাহে অন্তত 15 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ ভেসে উঠেছে। একটি নৌকা ডুবে তাদের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী ও চিকিৎসক সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। মরদেহগুলো মিশর সীমান্ত সংলগ্ন শহর তবরুকের উপকূলের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, উপকূল থেকে 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।